তারেক রহমান শেষ পর্যন্ত যদি দিল্লিতে না আসেন বাংলাদেশের ক্ষতি হবে এ নিয়ে একদম সন্দেহ নেই, কিন্তু ভারতের ক্ষতি কি এর চেয়ে বেশি হবে? দিল্লি যদি বাংলাদেশের নতুন রাজনৈতিক বাস্তবতাকে বুঝতে দেরি করে তাহলে কি আমরা নিজেরাই দেশটিকে চীন ও পাকিস্তানের আরো কাছে যাওয়ার সুযোগ তৈরি করে দেব? প্রিয় দর্শক, আজ আমি 3টি প্রশ্নের উত্তর খুঁজে এনে আপনাদের সামনে তুলে ধরবার চেষ্টা করি। প্রথম প্রশ্ন, তারেক রহমান ব্রিক্স সম্মেলনে না এলে কূটনৈতিক অস্বস্তিতে পড়বে কে? দ্বিতীয় প্রশ্ন, বাংলাদেশ দূরে সরে গেলে বাণিজ্য, যোগাযোগ এবং আমাদের অত্যন্ত গুরুত্বপূর্ণ উত্তর পূর্ব ভারতের স্বার্থ কতটা ক্ষতিগ্রস্ত হতে পারে? এবং তৃতীয় প্রশ্ন, বাংলাদেশের অভ্যন্তরে ভারত বিরোধী মনোভাবের জন্য কি শুধুই বাইরের শক্তি দায়ী, নাকি দিল্লির পুরনো কৌশলের মধ্যেই কিছু ভুল ছিল? আর শেষের দিকে আমি তুলে আনার চেষ্টা করব গুরুত্বপূর্ণ একটা ফারাক। সেটা কি, তারেক রহমানকে ব্রিক্সের মঞ্চে আমন্ত্রণ জানানোর সঙ্গে দিল্লির পৃথক দ্বিপাক্ষিক আমন্ত্রণের পার্থক্যটা ঠিক কোথায়? আর এই ফারাকেই লুকিয়ে রয়েছে ভারতের আসল প্রয়োজন। প্রিয় দর্শক, আপনারা দেখছেন প্রথম কলকাতা। প্রথম কলকাতার বিশ্লেষণধর্মী অনুষ্ঠান প্রাসঙ্গিক প্রসঙ্গে প্রতিদিনকার মতো আমি সুব্রত আচার্য। চলুন তাহলে আজকের বিশ্লেষণ শুরু করা যাক। প্রথমেই ঘটনা প্রবাহে ঢুকছি। আগামী 12 এবং 13 সেপ্টেম্বর নয়াদিল্লিতে অষ্টাদশ ব্রিক্স শীর্ষ সম্মেলন হওয়ার কথা রয়েছে। বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমানকে ব্রিক্সের আউটরিচ অধিবেশনে আমন্ত্রণ জানিয়েছে দিল্লি। বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রক জানিয়েছে আমন্ত্রণটি প্রধানমন্ত্রীর দপ্তরে এরই মধ্যে পাঠানোও হয়েছে। সফরের বিষয়ে এখনো পর্যন্ত অর্থাৎ 9 আগস্ট গভীর রাত পর্যন্ত সিদ্ধান্তটি চূড়ান্ত হয়নি। পরে ভারতের বিদেশ মন্ত্রক বিষয়টি আরো পরিষ্কার করেছে। সেটি কি, বাংলাদেশ বিমস্টেকের বর্তমান চেয়ারম্যান সেই পদাধিকারী তারেক রহমানকে ব্রিক্সের আউটরিচ অধিবেশনে ডাকা হয়েছে। তবে এখানেই গল্প শেষ নয় প্রিয় দর্শক। ভারত আরো জানিয়েছে তারেক রহমান প্রধানমন্ত্রী হওয়ার পরেই তাকে একটি পৃথক দ্বিপাক্ষিক সফরের আমন্ত্রণও জানানো হয়েছিল। অর্থাৎ বহুপাক্ষিক সম্মেলনের আমন্ত্রণের পাশাপাশি নয়াদিল্লি বাংলাদেশের প্রধানমন্ত্রীর সঙ্গে আলাদা আলোচনাও চাইছিল। দেখুন প্রিয় দর্শক, এই জায়গাটি খুব গুরুত্বপূর্ণ। ভারত শুধু একটি আন্তর্জাতিক সম্মেলনে বাংলাদেশের উপস্থিতি চাইছে না, বাংলাদেশের নতুন সরকারের সঙ্গে সরাসরি রাজনৈতিক যোগাযোগও তৈরি করতে চাইছে। অন্যদিকে বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান বলেছেন, ভারত বাংলাদেশের সম্পর্কে কিছু অস্বস্তির জায়গা রয়েছে, সেগুলির সমাধান প্রয়োজন। আর এর সঙ্গে যুক্ত হয়েছে দিল্লিতে সাম্প্রতিক বাংলাদেশের ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাংবাদিক বৈঠক, সেটারও নতুন জটিলতা তৈরি হয়েছে। একটু পেছনে ফিরে তাকানো যাক। বাংলাদেশের একাংশের মধ্যে ভারত বিরোধিতা মনোভাব নতুন নয়। এর পেছনে রাজনৈতিক প্রচার রয়েছে, ধর্মীয় মেরুকরণ রয়েছে, চীন এবং পাকিস্তানের কৌশলগত আগ্রহ রয়েছে। কিন্তু প্রিয় দর্শক, আমার মনে হয় শুধু বাইরের শক্তির দিকে আঙুল তুললে সম্পূর্ণ ছবিটা স্পষ্ট হবে না, বরং বাংলাদেশের বহু মানুষের ধারণা দিল্লি দীর্ঘদিন বাংলাদেশের জনগণের সঙ্গে সম্পর্ক তৈরির চেয়ে বরং একটি নির্দিষ্ট দল এবং নেতৃত্বের ওপর বেশি নির্ভর করেছে। তিস্তার জল বন্টন, সীমান্তে হত্যা, বাণিজ্যে ভারসাম্য, ভিসা এবং বাংলাদেশের নির্বাচন, এসব নিয়েও বাংলাদেশের বড় অংশের মানুষের মধ্যে দীর্ঘদিনের ক্ষোভ জমা রয়েছে। আমি বলছি না বাংলাদেশের সমস্ত ভারত বিরোধী অভিযোগই সত্যি। ভারত বিরোধিতার নামে হিংসা, সংখ্যালঘুদের ওপর আক্রমণ কিংবা আমাদের দেশের নিরাপত্তা বিপন্ন করার কোনো যুক্তি থাকতেই পারে না। তবে ক্ষোভকে সমর্থন করা আর সেই ক্ষোভের কারণ বোঝা প্রিয় দর্শক এক বিষয় নয়। আমরা কি বাংলাদেশের সাধারণ মানুষের মন আদৌ বুঝতে চেষ্টা করেছি, নাকি সরকার বদলালেই আমাদের কূটনীতি নতুন করে পথ হারিয়েছে? এখন বলবো প্রকাশ্যে কি দেখা যাচ্ছে। একদিকে দিল্লি সম্পর্ক স্বাভাবিক করতে চাইছে, তারেক রহমানকে আমন্ত্রণ জানানো হচ্ছে, উচ্চ পর্যায়ের বৈঠকের পথ খুলতে চাইছে, আর অন্যদিকে ঢাকা বলছে সম্পর্কের অস্বস্তিগুলো আগে স্বীকার করতে হবে, শুধু করমর্দন এবং যৌথ ছবিতে জমে থাকা সমস্যার সমাধান আদৌ সম্ভব নয়। তারেক রহমান দিল্লিতে এলে দেশের ভেতরে তাকে প্রশ্নের মুখে পড়তে হতে পারে।
ভারতের কাছে তিনি কি পেলেন। আবার তিনি সফর এড়িয়ে গেলে নরেন্দ্র মোদীর সামনে বসে সীমান্ত, তিস্তা, ভিসা, বাণিজ্য এবং রাজনৈতিক আস্থার প্রশ্ন তোলার সুযোগও হারাবেন। দিল্লির ঝুঁকি কোথায়? প্রিয় দর্শক, বাংলাদেশ আমাদের কাছে শুধু একটি প্রতিবেশী দেশ নয়, সেটি প্রথম কলকাতা বারবার উচ্চ কণ্ঠে দাবি তুলে আসছে। উত্তর পূর্ব ভারতের সঙ্গে আমাদের সহজ যোগাযোগ, সীমান্ত নিরাপত্তা, বঙ্গোপসাগরের কৌশলগত অবস্থান, বিদ্যুৎ, বাণিজ্য এবং অবশ্যই আঞ্চলিক যোগাযোগ, প্রতিটি ক্ষেত্রেই প্রতিবেশী বাংলাদেশের গুরুত্ব অসীম। বিশ্বব্যাংকের 2021 সালের একটি মূল্যায়ন দাবি করেছিল, নির্বিঘ্ন ভারত বাংলাদেশের মধ্যে যোগাযোগের কারণে বাংলাদেশের জাতীয় আয় 17% এবং ভারতের আয় 8% পর্যন্ত বাড়ানোর সম্ভাবনা তৈরি হতে পারে। এটি গেল আর্থিক মূল্যায়নের হিসাব, কিন্তু সম্পর্কটি শুধুমাত্র আর্থিক গুরুত্বের ওপরেই নির্ভর করে না, বরং পারস্পরিক নিরাপত্তার ক্ষেত্রেও গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। বাংলাদেশ দূরে সরে গেলে উত্তর পূর্ব ভারতের যোগাযোগ পরিকল্পনা ধাক্কা খেতে পারে, সীমান্ত পরিচালনা কঠিন হয়ে যেতে পারে, বাণিজ্যের সুযোগ কমতে পারে। আর যে কূটনৈতিক জায়গা ভারত ছেড়ে দেবে, সেখানে অবশ্যই চীন প্রবেশ করার চেষ্টা করবে, আর পাকিস্তানও বাংলাদেশের সঙ্গে দূরত্ব কমানোর চেষ্টা করবে। তবে এটাও ঠিক, বাংলাদেশকে এই ভয় দেখিয়ে ভারতের পাশে রাখা আর সম্ভব নয়, বরং সম্পর্ক টিকিয়ে রাখতে প্রয়োজন দৃঢ় আস্থার। এবার বলবো কার বেশি ক্ষতি হবে। তারেক রহমান দিল্লিতে না এলে বাংলাদেশেরও ক্ষতি হবে। ব্রিক্সের মঞ্চে গুরুত্বপূর্ণ নেতাদের সঙ্গে আলোচনার সুযোগ কমবে। নরেন্দ্র মোদীর সামনে বাংলাদেশের আপত্তিগুলো সরাসরি জানানোর সম্ভাবনাও নষ্ট হবে। কিন্তু দীর্ঘমেয়াদে ভারতের ঝুঁকি সম্ভবত বেশি, কারণ নতুন রাজনৈতিক নেতৃত্বের সঙ্গে সম্পর্ক পুনর্গঠনের প্রয়োজন এখনই দিল্লির অনেক বেশি। তারেক রহমান সফর এড়িয়ে গেলে বার্তা যাবে, বাংলাদেশের পরবর্তীত রাজনৈতিক বাস্তবতার আস্থা অর্জনে ভারত এখনো সফল হয়নি। অবশ্য বিপরীত যুক্তিও রয়েছে এখানে। সেটা কি? কেউ কেউ বলতে পারেন, ঢাকা ঘরোয়া রাজনীতিতে সুবিধে পাওয়ার জন্য ভারত বিরোধিতাকে ব্যবহার করেছে, আর এই যুক্তি একেবারে ফেলে দেওয়ারও কোনো উপায় নেই। আমারও মনে হয় তারেক রহমানের শক্তিশালী পদক্ষেপ হবে দিল্লিতে আসা এবং নরেন্দ্র মোদীর সামনে বসে কঠিন কথাগুলো সহজভাবে উত্থাপন করা। কারণ কূটনীতিতে বৈঠক এড়িয়ে যাওয়ার চেয়ে বৈঠকের টেবিলে বসে আপত্তি জানানো অনেক বেশি কার্যকর। তবে দিল্লিকেও বুঝতে হবে, বাংলাদেশের প্রতিটি উদ্বেগকে ভারত বিরোধী রাজনীতি বলে উড়িয়ে দিলে আস্থার সংকট আরো প্রকট হবে। এবার বিশ্লেষণের শুরুতে যে জায়গাটির কথা বলেছিলাম, চলুন এবার সেই জায়গাটিতে ফিরে যাই। ব্রিক্স আউটরিচের আমন্ত্রণটি তারেক রহমান পেয়েছেন বিমস্টেকের চেয়ারম্যান হিসেবে। একই ধরনের আঞ্চলিক যোগাযোগের অংশ হিসেবে অন্য সংগঠনের প্রতিনিধিদেরও ডাকা হয়েছে এই সম্মেলনে, কিন্তু তারেক রহমানের জন্য পৃথক দ্বিপাক্ষিক সফরের আমন্ত্রণও রয়েছে। অর্থাৎ ব্রিক্সের আমন্ত্রণটি নিয়মমাফিক বহুপাক্ষিক কূটনীতি, কিন্তু পৃথক সফরের আমন্ত্রণটি সরাসরি রাজনৈতিক। আর এসব তথ্যগুলো যদি আমি এক সারিতে রাখি, তাহলে আমার বিশ্লেষণ পরিষ্কার। তারেক রহমানের দিল্লি সফর শুধু বাংলাদেশের প্রয়োজন নয়, বরং এই মুহূর্তে বড় প্রয়োজন দিল্লিরও। তাহলে প্রিয় দর্শক, কি দাঁড়ালো? হ্যাঁ, দাঁড়ালো এটাই, তারেক রহমান সফর এড়িয়ে গেলে দুই দেশই সুযোগ হারাবে। তবে দীর্ঘমেয়াদে ভারতের কৌশলগত ক্ষতির আশঙ্কাই বেশি থাকবে। এখন নজর রাখতে হবে ঢাকা শেষ পর্যন্ত আমন্ত্রণ গ্রহণ করে কিনা, কিংবা দিল্লি বাংলাদেশের নতুন নেতৃত্বের উদ্বেগগুলি কতটা গুরুত্বের চোখে দেখে। প্রিয় দর্শক, আপনারা কি ভেবে দেখেছেন ভারত কি বাংলাদেশের সাধারণ মানুষের সঙ্গে দীর্ঘমেয়াদী সম্পর্ক তৈরি করবে, নাকি আবারও কোনো একটি রাজনৈতিক শক্তির ওপর নির্ভর করে পুরনো ভুলের পুনরাবৃত্তি ঘটাবে? আজ এ পর্যন্তই। আবার দেখা হবে নতুন কোনো প্রাসঙ্গিক প্রসঙ্গের বিষয় নিয়ে। ততক্ষণ ভালো থাকুন, সুস্থ থাকুন, সবাই নিরাপদে থাকুন।